একটা জিনিস খেয়াল করে দেখবে তোমরা যে একটা পরীক্ষার যখন অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় কত লক্ষাধিক স্টুডেন্ট বা অ্যাসপিরেন্ট কিন্তু ফর্ম ফিল আপ করে থাকে, বা এরকম দেখবে যে পরীক্ষা হলে বা পরীক্ষা সেন্টারে তুমি পরীক্ষা দিতে গিয়েছো, সেখানে পরীক্ষার্থীর সংখ্যা হিউজ, কিন্তু বাস্তবে এটা কি খেয়াল করে দেখেছো যতজন ফর্ম ফিল আপ করে তার একটা ফ্র্যাকশন অফ পার্সেন্টেজ কিন্তু পাস আউট হয়, বা একটা সেন্টার থেকে খুব জোর হলে হাতে গোনা 2 থেকে 3 জন হয়তো প্রিলিমিনারি বা মেন কোয়ালিফাই করে। তো এই কথাটা কেন বললাম নিজেরা রিয়েলাইজ করবে কিছুদিন পরে। তো চলো কথা না বাড়িয়ে মেন ক্লাসে আসা যাক। পিএসসি ক্লার্কশিপের কালো হীরা এমসিকিউস পার্ট 2। শুনেই বুঝতে পারছো যে পিএসসি ক্লার্কশিপকে ফোকাস করে আমরা এমসিকিউ পার্ট চালানো শুরু করেছি, এবং যার প্রথম পার্টটা কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। এখন কেমনভাবে আমরা করাই সেটা হচ্ছে একটা এমসিকিউ করাই, সঙ্গে তার রিলেটেড যা যা এমসিকিউ ইম্পর্টেন্ট হতে পারে সেগুলো তোমাদের কাছ থেকে কমেন্টের আকারে জানতে চাই। এটা হচ্ছে ক্লাসের বিষয়বস্তু। তো ক্লাস শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 11 দিয়ে, মানে পার্ট 1-এ আমি 10টা কোশ্চেন করিয়ে দিয়েছি, তোমরা সেটা কিন্তু দেখে রাখবেই। তো কোশ্চেন নাম্বার 11 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ইয়াংগেস্ট মাউন্টেন রেঞ্জ ইন ইন্ডিয়া? ইয়াংগেস্ট মাউন্টেন রেঞ্জ ইন ইন্ডিয়া। এখন যদি এই কোশ্চেনটা ঘুরিয়ে তোমাকে ওল্ডেস্ট মাউন্টেন রেঞ্জ জানতে বলে, তুমি কি পারবে না? নিশ্চয়ই পারা উচিত, এবং সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে যে ভারতবর্ষের ওল্ডেস্ট মাউন্টেন রেঞ্জ কোনটা, অবশ্যই কমেন্ট করবে। তো এখন ইয়াংগেস্ট জানতে চেয়েছি, চলো অপশনগুলো দেখে নিই। এ হিমাদ্রি রেঞ্জ, বি আরাবল্লী রেঞ্জ, সি ওয়েস্টার্ন ঘাট এবং ডি বিন্ধ্য রেঞ্জ। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে হিমাদ্রি রেঞ্জ। হিমাদ্রি রেঞ্জটা হচ্ছে ইয়াংগেস্ট মাউন্টেন রেঞ্জ ইন ইন্ডিয়া। আরেকটা তোমাদের কাজ থাকলো, যারা একটু মানে মিসলেনিয়াস বা বিসিএস টাইপের পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা এই কমেন্টটা করো যে হিমাদ্রি রেঞ্জ কোন স্টেট বা কোনগুলো স্টেট নিয়ে এই জায়গাটা আছে, বা আরাবল্লী রেঞ্জের বিস্তারটা মানে কোন কোন স্টেটকে কভার করছে, ওয়েস্টার্ন ঘাট কোন কোন স্টেট, এবং বিন্ধ্য রেঞ্জ কোন কোন স্টেটকে কভার করে, তোমরা কমেন্ট বক্সে জানিও। কমেন্টটা তোমাদের কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট নিজেদের প্রিপারেশন লেভেলটাকে আপ টু দ্য মার্ক নিয়ে যাওয়ার জন্য। চলো পরের কোশ্চেন দেখে নাও। কোশ্চেন নাম্বার 12 দেখে নেওয়া যাক। অন হুইচ অফ দ্য ফলোইং ডেটস কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া অ্যাডপ্টেড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ? কোন দিনটাতে বছরে যেখানে ভারতীয় সংবিধান দেশের জাতীয় পতাকা বা ন্যাশনাল ফ্ল্যাগকে অ্যাডপ্ট করেছিল? এখন ন্যাশনাল ফ্ল্যাগের জায়গায় ন্যাশনাল অ্যান্থাম আসতে পারে, তখন বলো না যে সিএসডিজি স্যারেরা করিয়ে দেয়নি। তোমরা কমেন্ট বক্সে জানাবে যে ন্যাশনাল অ্যান্থেম যেটা জাতীয় সঙ্গীত ভারতের কবে অ্যাডপ্ট হয়েছিল ইন্ডিয়ান কনস্টিটিউশনে, সেই ডেটটা এবং ইয়ারটা। তো এখন অপশনগুলো দেখে নেওয়া যাক। এ 22শে জানুয়ারি 1950, বি 22শে জানুয়ারি 24শে জানুয়ারি 1950, সি 22শে জুলাই 1947, ডি 22শে জুলাই 1948। বিশ্বাস করো অনেক পরীক্ষার্থী তাড়াহুড়োর মাথায় মানে অপশনগুলো এত ক্লোজ তো ভুল করে কিন্তু মার্ক করে দেয়, এবং পরে আফসোসের সীমা থাকে না। কেয়ারফুলি থাকবে এমসিকিউ সলভ করার সময়, যখন ক্লোজ খুব অপশনগুলো দেওয়া থাকে একটু মাইনরলি দেখবে, কোনোভাবেই যেন চোখের দৃষ্টি না এড়িয়ে যায়। তো এর সঠিক অ্যান্সার কি? 22শে জুলাই 1947 সাল। এই দিনটাতে ভারতীয় সংবিধানে দেশের জাতীয় পতাকা অ্যাডপ্ট হয়েছিল, গ্রহণ করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 13, হুইচ আর্টিকেলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আর রিলেটেড টু সিটিজেনশিপ? দেশের নাগরিকত্ব নিয়ে ভারতীয় সংবিধানে কত থেকে কততম আর্টিকেলের মধ্যে এটার মেনশন করা আছে? এখন পিএসসি ক্লার্কশিপ দিতে যাচ্ছ তো এই অপশান ঠিক আছে, কিন্তু অন্য যখন পরীক্ষা দিতে যাবে তখন তোমাকে কিন্তু সিটিজেনশিপ সম্বন্ধে ডিটেলস জানতে হবে। তো তার জন্য ইন্ডিয়ান পলিটি পোর্শনে যাবে সিএসডিজির প্লেলিস্টে, পলিটিতে গিয়ে দেখবে ইন্ডিয়ান সিটিজেনশিপ, যেটা লক্ষ্মীকান্তের বাংলা ভার্সান কৌস্তব সরকার স্যার করিয়ে রেখেছেন, তোমরা সেটা কিন্তু দেখে নিও যারা ক্লার্কশিপের উপরের লেভেলের পরীক্ষাগুলো দেবে। আর যারা ক্লার্কশিপ দেবে তাদের দেখার দরকার নেই। তো আর্টিকেল অপশন কি বলছে? এ আর্টিকেল 3 to 10, অপশন বি আর্টিকেল 4 to 11, সি আর্টিকেল 5 to 11, ডি আর্টিকেল 6 to 11। তো ইন্ডিয়ান সিটিজেনশিপের কথা বলা আছে কনস্টিটিউশনে আর্টিকেল 5 থেকে 11-র মধ্যে, 5 to 11 এর মধ্যে
কি বলা আছে, দেশের নাগরিকত্বের ব্যাপারটা। চলো পরের কোশ্চেন দেখে নেওয়া যাক। কোশ্চেন নাম্বার 14, হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন হ্যাজ দ্য প্রভিশন ফর পঞ্চায়েতি রাজ সিস্টেম? আমি আগেও বলেছি পিএসসি ক্লার্কশিপ কিন্তু পঞ্চায়েত রাজ সিস্টেম থেকে কোশ্চেন দেবেই দেবে। তো কোন পার্টে পঞ্চায়েতি রাজ সিস্টেমের কথা উল্লেখ আছে? তো এখন তুমি কিন্তু কটা পার্ট ইন্ডিয়ান কনস্টিটিউশনে আছে সেটা একটু কমেন্ট করে জানিও, কষ্ট হলেও। কিন্তু প্রত্যেকটা পার্ট এবং কোন পার্টে কিসের উল্লেখ আছে সেটা কিন্তু তুমি একটা নিজের মতো করে নোট বানিয়ে রেখো, যে কোনো পরীক্ষায় ইম্পর্টেন্ট। তো এখন পঞ্চায়েতি রাজ প্রভিশনের কথা কোথায় বলা আছে, কত নম্বর পার্টে? অপশনগুলো দেখো, এ 9 নম্বর পার্ট, অপশন বি 6 নম্বর পার্ট, অপশন সি 3 নম্বর পার্ট, অপশন ডি 4-এর এ পার্ট। এখন ভারতীয় সংবিধানে পঞ্চায়েত রাজ সিস্টেমের কথা উল্লেখ আছে 9 নম্বর পার্টে, মনে রেখো। কোশ্চেন নাম্বার 15, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড ইন দ্য ফায়ার অ্যালার্ম? কি জিনিস ব্যবহার করা হয় ফায়ার অ্যালার্মের ক্ষেত্রে? ওই যে কোথাও আগুন লাগলে যে অ্যালার্ম বাজে সেটার ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? এ ফটো সেল, বি ওয়াটার, সি সোলার সেল, না ডি NOA মানে নান অফ দ্য অ্যাবাভ। এর সঠিক অ্যান্সার হচ্ছে ফটো সেল ব্যবহার করা হয় ফায়ার অ্যালার্মের ডিভাইসের জন্য। কোশ্চেন নাম্বার 16 দেখো, ইউজ অফ পলিশড রাইস ইন হিউম্যান ডায়েট কজেস ফলোইং ডিজিজ। বলে না সেই চকচকে ঝকঝকে চাল যেগুলোকে পালিশ করা চাল বলে, তো সেই চাল খাওয়ার ফলে মানুষের শরীরে কি অসুখ আসতে পারে? অপশনগুলো দেখো, এ রিকেটস, বি অ্যানিমিয়া, সি গোয়েট্রি, না ডি হচ্ছে বেরিবেরি। তো এই পলিশড রাইসের জন্য মানব শরীরে কোন অসুখ হতে পারে? সেটা হচ্ছে বেরিবেরি ডিজিজ। এরকম ডেইলি সায়েন্সের কোশ্চেন কিন্তু তুমি পিএসসি ক্লার্কশিপে পাবে, মনে রেখো। আরেকটা তোমাদের কাজ থাকলো, সেটা হচ্ছে রিকেটস, অ্যানিমিয়া, গোয়েট্রি এবং বেরিবেরি। এর কোন ভিটামিনের অভাবে মেনলি এই পার্টিকুলার ডিজিজগুলো হয়ে থাকে সেটা একটু কমেন্ট করো, কারণ সেই কোশ্চেন এলেও বলো না যে আমরা করিয়ে দিন। কোশ্চেন 17, হুইচ অফ দ্য ফলোইং ভিটামিনস ইজ মেনলি রেসপন্সিবল ফর ব্লাড কোয়াগুলেশন ইন হিউম্যান বিংস? কোয়াগুলেশন টার্মটা শুনেছো তোমরা? কখনো যদি ব্লাড টেস্ট করো, তো ব্লাড টেস্টের সময় কিন্তু যে রিপোর্টটা জেনারেট হয় সেই রিপোর্টে কিন্তু কোয়াগুলেশন রিপোর্ট বলে কিন্তু মেনশন করা থাকে। খেয়াল করেছো কিনা জানি না, তোমরা একটু খেয়াল করে দেখো। তো এর অপশনগুলো দেখো যে কোন ভিটামিন রেসপন্সিবল কোয়াগুলেশন ইন হিউম্যান ব্লাড কোয়াগুলেশনের জন্য ভিটামিনটা দায়ী, সেটা হচ্ছে অপশনগুলো, এ ভিটামিন কে, অপশন বি হচ্ছে ভিটামিন ই, সি হচ্ছে ভিটামিন এ, আর ডি হচ্ছে ভিটামিন সি। তো ব্লাড কোয়াগুলেশনের জন্য দায়ী কে? ভিটামিন কে। তোমাদের একটা কাজ থাকলো, ভিটামিন কে, ভিটামিন ই, ভিটামিন এ এবং ভিটামিন সি এর রাসায়নিক নাম, কেমিক্যাল নেম আমাকে কমেন্ট বক্সে জানাবে। কেমিক্যাল নেমও কিন্তু পরীক্ষায় আসে। তো এখন বিশেষত তোমাদের চাকরি পাওয়াটা যতটা দরকার, তেমনি কিন্তু CSDGর কাছে মানে আমাদের কাছে একটা চ্যালেঞ্জ, যে ঘরে বসে পয়সা খরচ না করে, কোথাও গিয়ে সময় নষ্ট না করে, কোনো বাতানুকূল পরিবেশে গিয়ে পড়াশোনা না করে, ঘরের এই এনভায়রনমেন্টে বসে পড়ে একটা চাকরি পাওয়াটা বা তোমাদের চাকরি পাওয়ানোটাও কিন্তু আমাদের কাছে একটা সেই চ্যালেঞ্জ। সুতরাং এই চ্যালেঞ্জ যেমন আমরা গ্রহণ করেছি, তোমরাও সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করো এবং লেগে পড়ো। আর কোনো অপশন নেই, দেয়ার ইজ নো আদার ওয়ে টু আর্ন। ইনকামের কোনো জায়গা নেই সরকারি চাকরি ছাড়া। সুতরাং সেই 2 বছর 4 বছর এদিক ওদিক ঘোরাফেরা করে তুমি সরকারি চাকরিতে ফিরবে কেন? এখন থেকেই ডিটারমাইন্ড হয়ে যাও যে তোমাকে সরকারি চাকরি পেতেই হবে। তার জন্য যা করতে হয় তুমি করো এবং যেটুকু লাগবে আমাদেরকে বলো, যতটা পারবো আমরা তোমাদেরকে কিন্তু ফুল সাপোর্ট দিয়ে যাবো। কোশ্চেন নাম্বার 18 দেখো, উইদাউট গ্রিন হাউস এফেক্ট ছাড়া the average temperature of Earth's surface would be। গ্রিন হাউস, প্রথমেই তো তোমরা বলবে গ্রিন হাউস গ্যাস কোনগুলো আছে সেটা কমেন্ট বক্সে জানাবে। গ্রিন হাউস গ্যাসেস কোনগুলো? দেন এই কোশ্চেনে আসা যাক যে গ্রিন হাউস এফেক্ট যদি থাকতো না, তাহলে পৃথিবীর যে উপরিতলের টেম্পারেচার সেটা কি হতে পারতো? অপশনগুলো দেখো, এ 0 ডিগ্রি সেন্টিগ্রেড, বি 18 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস, সি 5 ডিগ্রি সেন্টিগ্রেড, ডি -20 ডিগ্রি সেন্টিগ্রেড।
তো যদি গ্রিন হাউস এফেক্ট গ্যাসের এফেক্ট না থাকতো তাহলে কিন্তু আর্থ টেম্পারেচারটা সেটা -20°C হয়ে যেত বা যেতে পারতো বা যাবে, বুঝতে পারছো? -20°C। তো কোশ্চেন নাম্বার 19, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ইজ লোকেটেড অ্যাট হুইচ প্লেস? রিসেন্ট একটা খুব ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এসছে, কি না, বাংলা কিন্তু ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে। এর আগে কটা ছিল সেটা কমেন্ট করবে, বাংলা কততম হলো সেটাও কমেন্ট বক্সে জানাবে। কি বললাম? ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বাংলা এনলিস্ট হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে। তো এর আগে কটা ভাষা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে আইডেন্টিফাইড ছিল সেই লিস্টটা কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবে। বাংলা তো হলোই, তো বাংলা কততম হলো সেটাও জানাবে। তো সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ইজ লোকেটেড অ্যাট হুইচ প্লেস? এটার অপশনগুলো দেখে নাও। এ বারাণসী, বি মাইসোর, সি নিউ দিল্লি, ডি সিমলা। তো এর সঠিক অ্যান্সার কি হবে? মাইসোর। ইন্ডিয়ান ভাষা, ভারতীয় ভাষার যে ইনস্টিটিউট, সেন্ট্রাল ইনস্টিটিউট, সেটা কোথায় আছে? মাইসোরে। বুঝতে পারছো কোশ্চেন কেন ইম্পর্টেন্ট এগুলো? চলো পরে এগুলো দেখে নাও। কোশ্চেন নাম্বার 20 দেখে নাও। দ্য ফার্স্ট ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া টু রান 100% অন সোলার এনার্জি। সোলার এনার্জি দিয়ে পুরো একটা ইউনিয়ন টেরিটরি চলছে। কোন ইউনিয়ন টেরিটরি যেটা 100% সোলার এনার্জি দ্বারা কভার হয়েছে? অপশনগুলো দেখো। এ আন্দামান অ্যান্ড নিকোবর, বি চণ্ডীগড়, সি দিউ এবং ডি পন্ডুচেরি বা পুদুচেরি, যা খুশি বলতে পারো। তো এর অপশানে সঠিক উত্তর কি হবে? দিউ। দিউ এই ইউনিয়ন টেরিটরিটা 100% রান হচ্ছে কিভাবে? সোলার এনার্জি দ্বারা। তোমাদের একটা কাজ থাকবে, হঠাৎ করে যদি তোমাদের কোশ্চেন চলে আসে যে এই মুহূর্তে ভারতবর্ষে কটা ইউনিয়ন টেরিটরি, বলতে পারবে তো? কমেন্টকে জানাবে যে ভারতবর্ষে এই মুহূর্তে কটা ইউনিয়ন টেরিটরি আছে এবং তাদের নামগুলো অবশ্যই আসতে পারে। এরকম টাইপের প্রশ্ন কিন্তু আগেও এসছে। পশ্চিমবঙ্গের কটা জেলা আছে যদি বিসিএস এর মতো পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, তো তোমাকে ক্লার্কশিপে কেন জিজ্ঞেস করতে পারবে না যে কটা ইউনিয়ন টেরিটরি আছে এবং তাদের নাম? কোশ্চেন নাম্বার 21, মাদার্স মিল্ক প্রোভাইডস অলমোস্ট কমপ্লিট ডায়েট টু দ্য নিউবর্ন বাট ইট ল্যাক্স দ্য ফলোয়িং। বলছে মাতৃদুগ্ধে সমস্ত রকম জিনিস থাকা সত্ত্বেও নতুন একটা নিউবর্ন বেবির ক্ষেত্রে কোন জিনিসটার ঘাটতি আছে? মাতৃদুগ্ধে সব জিনিস আছে বুঝলাম, কিন্তু একটা জিনিস নেই, সেই জিনিসটা কি? এ আয়রন, বি ক্যালসিয়াম, সি ম্যাগনেসিয়াম, ডি পটাশিয়াম। তো মাতৃদুগ্ধে মেনলি আয়রন থাকে না, সেই কারণে ল্যাক হয়ে থাকে আয়রনের, যার ফলে বাচ্চার শরীরে, নতুন সদ্যজাত শিশুর শরীরে কিন্তু আয়রনের ঘাটতি থেকে যায় মাতৃদুগ্ধ পান করা সত্ত্বেও। তো তোমাদের একটা ছোট্ট কাজ দিই, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম এদের রাসায়নিক সংকেতটা, মানে এদের সায়েন্টিফিক যে সিম্বল, সেই সিম্বলটা আমাকে কমেন্ট করবে। একটা কথা বলি, ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ পরীক্ষায় কিন্তু আগেও অনেক বন্ধু বান্ধব গুলিয়েছে, আমি শুনেছি। সেই কারণেই বললাম যে যারা জানো তো খুবই ভালো, যারা জানো না আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এদের সাংকেতিক চিহ্নগুলো আমাকে একটু কমেন্ট করো। আর অবশ্যই করে ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ দুটো কখনো গোলাবে না। তো দ্যাটস ইট, আজকের মতো ক্লাস এইটুকুই। কেমন লাগলো ক্লাস? তোমাদের কাজে কি আসছে আদৌ? আর কমেন্ট দেখছি খুবই কম, মানে খুবই কম জনের পার্টিসিপেট আছে কমেন্টে। কমেন্ট করলে তোমাদের কি এমন ক্ষতি হলো? তুমি জানো ঠিকই, কিন্তু সেই জানাটা আরও 10 জনকে জানাও না, তাহলে তোমার প্রিপারেশনটাও একটু রিভাইজ হয়ে যাবে এবং অন্যদের জানাও হয়ে যাবে। তো চলো ভালো করে পড়ো, টাটা।